তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহারিতা প্রকাশ পায়। তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয়, তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায়। আসসালামু আলাইকুম, আমি রিমা, যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো সকালে সারাদিনের রান্না সহ সংসারের সকল কাজ মাত্র 2 ঘন্টার ভিতরে কিভাবে গুছিয়ে তারপর ছেলেকে নিয়ে স্কুলে গেলাম। তো এই সকল কাজ নিয়ে নতুন দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই যে আমি এখানে কিন্তু গরুর ভুঁড়ি রান্না করছি, আপনারা অনেকে আবার বট বলে থাকেন। তবে এটা কিন্তু আমি সকালে রান্না করছি না, এটা আমি গতকাল রাতে রান্না করেছিলাম। আর আজকের ব্লগটি আমি রান্নাঘর থেকেই শুরু করলাম। কম বেশি কিন্তু আমার সব আপুরাই গরুর ভুঁড়িটা রান্না করতে পারে। তো আমি কিভাবে একটু রান্না করছি তার হালকা পাতলা একটু আপনাদের সাথে শেয়ার করছি। ওইভাবে কিন্তু রেসিপি আকারে ডিটেলসে শেয়ার করলাম না। তো এখানে আমি আস্ত রসুন আর চুই ঝাল দিয়েছি, সাথে কিছু পরিমাণে আলু দিয়েছি, যেহেতু ভুঁড়ির পরিমাণ একটু কম এই জন্য। আলু ব্যবহার না করলে কিন্তু ভুঁড়িটা খেতে আরও বেশি মজা লাগে। তো যাই হোক, আমাদের এখানে কিন্তু হোটেল রেস্টুরেন্টে আস্ত রসুন আর চুই ঝাল দিয়ে ভুঁড়িটা রান্না করা হয়। আর এটা যে এত মজা লাগে খেতে, তো আমি কিন্তু এভাবেই রান্না করি। তো ভুঁড়ি রান্নার প্রসেসটা কিন্তু সব একই রকমের, শুধু এখানে আস্ত রসুন আর চুই ঝালটা ব্যবহার করেছি। আপনারা যারা আস্ত রসুন আর চুই ঝাল দিয়ে ভুঁড়িটা খাননি, খেয়ে দেখতে পারেন, আশা করছি নিরাশ হবেন না। তো আমার ভুঁড়ি রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এখন আমি এখানে কিছু পরিমাণে পেঁয়াজ ভেজে নিয়েছি, তার সাথে 4-5টা শুকনো মরিচও ভেজে নিয়েছি। তো সেই ভাজা পেঁয়াজ আর শুকনো মরিচটা ভুঁড়ির ভিতরে দিয়ে এখন কিছুটা সময় একটু নেড়ে চেড়ে মিশিয়ে ভাজা ভাজা করে নিব। অনেকেই কিন্তু এভাবে শুকনা মরিচ এবং পেঁয়াজটা ভেজে ভুঁড়িতে ব্যবহার করে না। আর আমার কাছে না, পেঁয়াজ এবং শুকনা মরিচের এই যে ভাজা ফ্লেভারটা, এটা যে ভুঁড়িতে একটা অন্যরকম স্বাদ নিয়ে আসে, কি যে মজা লাগে খেতে। আমার আম্মু কিন্তু কখনো এমন করে ভুঁড়ি রান্না করতো না, আর এখন আমার হাতের ভুঁড়ি রান্নাটা খেয়ে বলে এটা নাকি তার কাছে সবচেয়ে বেস্ট লাগে খেতে। যাই হোক, আম্মুরা তো একটু মেয়েদের প্রশংসা করবেই। তো এই যে আমার কিন্তু ভুঁড়ি রান্না হয়ে গেছে, আর ফাইনাল লুকটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এই ভুঁড়িটা আগামীকাল সকালে যখন আরেকটু ভাজা ভাজা করব, তখন কিন্তু খেতে আরও মজা লাগবে। আসলে ভুঁড়ি যত ভাজা ভাজা করা হয় ততই কিন্তু খেতে মজা লাগে। ওইটুকুই ছিল কিন্তু আমার গতকালকে রাতের ভিডিও। আর এই যে এখন আমি যে অংশটুকু দেখাচ্ছি, এটা কিন্তু পরের দিন সকালে, খুব সকালেই ঘুম থেকে উঠেছিলাম। বাবুর তো আজকে থেকে পরীক্ষা শুরু, আমার বাবু পড়ে ক্লাস 6-এ। আর এটা ছিল আমার 3 তারিখ মানে বুধবারের ব্লগ। তো বাবুর পরীক্ষা হচ্ছে সকাল 10টা থেকে, এর মধ্যে কিন্তু আমার সংসারের সকল কাজ সেরে তারপরে আমি বাবুকে নিয়ে স্কুলে যাব। তো নামাজ কালাম আদায় করে তারপরে কিন্তু আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর কি বলবো, দুঃখের কথা, আমার রাইস কুকারে ভাত বসালে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগে। এজন্য আমি খুব সকাল সকালই ভাতটা বসিয়ে দিই। কারণ আমার রাইস কুকারটার এই যে 13 বছর চলছে বয়স, আর যে ও আমাকে এখনও সার্ভিস দিচ্ছে, এটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। মাঝে মধ্যে কিন্তু আপনাদের ভাইয়ের কাছে এই রাইস কুকারটা নিয়ে আমি খুব বকা শুনি, বলে একটা রাইস কুকার দিয়ে কি সংসার জীবনটা পার করে দিবে, এবার একে বাদ দাও। আমিও বলি আরে মিয়া চুপ করো, একটা রাইস কুকার দিয়ে কি সংসার জীবন পার করা যায়? আমিও দেখতে চাই যে এই রাইস কুকারটার দম কতদিন আছে, সে আমাকে কতদিন সার্ভিস দেয়। না হয় একটু সময় বেশি নেয়, কিন্তু ভাতটা তো পারফেক্টভাবে রান্না হচ্ছে। আমরা মেয়েরা কিন্তু পুরুষদের চাইতে সংসারে একটু বেশি হিসাবি হই। তো বকবক করতে করতে কিন্তু সব রুমগুলো আমি অফ ক্যামেরায় ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু রান্নাটাও শুরু করেছি। অফ ক্যামেরায় আমি ভেন্ডি ভাজি করে নিয়েছি, আর এখন এই যে কই মাছটা একটু ভুনা করে নিচ্ছি। তো গতকাল রাতে তো ওই যে ভুড়ি রান্না করেছিলাম, তার তো অনেকটাই থেকে গেছে। আর এই কই মাছ ভুনা ভেন্ডি ভাজি, এতেই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আজকে সারাদিনটা খুব ভালোভাবেই হয়ে যাবে। এখনও কিন্তু রাইস কুকারে ভাত হচ্ছে, আর ভাত হতে হতে কিন্তু ভাজি মাছ ভুনা দুইটা কিন্তু আমার রান্না হয়ে যাচ্ছে। আর রান্না করতে করতে ফাঁকে ফাঁকে কিন্তু সংসারের টুকিটাকি অনেক কাজে আমি গুছিয়ে নিচ্ছি। ওইভাবে তো সব কাজ আর ডিটেলসে আমি শেয়ার করতে পারছি না, আর ক্যামেরায় ক্যাপচার করা আমার পক্ষে সম্ভব হয়নি, যেহেতু 9টার ভিতরেই কিন্তু আমাকে বাসা থেকে বের হতে হবে। বাবুর তো 10টা থেকে পরীক্ষা, আর একটু আগে আগে যেতে হবে, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে কখন বৃষ্টির পরিমাণটা আবার বেড়ে যায়। বৃষ্টি তো আল্লাহ পাকের রহমত, আর আমাদের যশোর জেলায় বৃষ্টি হয় না বললেই চলে, এত পরিমাণে গরম, সেটা তো আমি কম বেশি আপনাদের সাথে শেয়ার করে থাকি।
তো এই যে কাজগুলো করছিলাম আর আল্লাহকে ডাকছিলাম, আল্লাহ যখন স্কুলে যাব ওই মুহূর্তে তুমি বৃষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিও যাতে সব বাচ্চারা সুস্থভাবে স্কুলে যেতে পারে। তো একবার আমি রান্নাঘরে যাচ্ছি, আবার এসে রুমের এই কাজগুলো গুছাচ্ছি। আর আমার এই দৌড়াদৌড়ি ছোটাছুটি দেখে আপনাদের ভাই আমাকে বলছে, কি ব্যাপার, তুমি কি 1 মাসের জন্য কোথাও বেড়াতে যাবে? এক্সপ্রেস ট্রেনের মতন একবার রান্নাঘর আর একবার রুমের ভিতরে কাজ করছো, একটু ধীরে সুস্থে কাজ করো। এই কাজগুলো তো দুপুরে এসেও করা যাবে। তো আমি তাকে বললাম, আরে মিয়া, তুমি যদি বুঝতে বিষয়টা তাহলে এই প্রশ্নটা আমাকে করতে না। এত বছর আমার সাথে সংসার করে তুমি কি বুঝলা? আমি তো এখন সেটাই বুঝতে পারছি না। আমি ব্যর্থ, তোমাকে কিছু বোঝাতে পারলাম না। যাই হোক, দুজনে একটু মজা করলাম কথার মাধ্যমে। আর এই যে এখন কিন্তু আপনাদের ভাই আর বাবুকে আমি সকালের খাবারটা দিয়ে দিয়েছি। আর তারা বাবা ছেলে খেয়ে নিচ্ছিল, আর আমি বাবু স্কুলের ব্যাগটা কি কি নিয়েছে সেটা একটু চেক করছিলাম, কারণ সে নিজে গুছিয়েছে রাতে। তো রাতে আর আমি চেক করার সময় পাইনি, এই জন্য সকালবেলা তার ব্যাগটা একটু চেক করে নিলাম। আর বাবু কিন্তু সকালে একার হাতে খেতেই চায় না, তো তাকে আমি ভাতটা মেখে দিয়ে বললাম, বাবা তুমি খেতে থাকো। আর আপনাদের ভাইয়াকে বললাম, ও যদি খেতে খেতে না পারে তুমি ওকে একটু খাইয়ে দিও। তারপর কিন্তু অফ ক্যামেরায় আমিও সকালের খাবারটা খেয়ে নিয়েছি। এখন এই যে প্লেটগুলো ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে তারপরে আমি রেডি হব স্কুলে যাওয়ার জন্য। তো একটু বুদ্ধি করে সারাদিনের সকল কাজ আমি কিন্তু সকালে 2 ঘন্টার ভিতরেই গুছিয়ে নিয়েছিলাম। তো ওইভাবে কিন্তু সবটা আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি। আসলে কাজে যদি শেয়ার করতে যেতাম তাহলে আমার এই ব্লগটা অনেক বড় হয়ে যেত এবং আপনারাও দেখতে অনেকটা বোরিং ফিল করতেন। আর অফ ক্যামেরায় এই যে বাবুর টিফিনটাও আমি রেডি করে নিয়েছি। টিফিনের জন্য নিয়েছি ভুঁড়ি রান্না আর ভেন্ডি ভাজি, গরম ভাত। আর জীবনে প্রথম আমি এই যে টিফিনে ভাত নিচ্ছি, এর আগে কখনো বাবুকে স্কুলে ভাত দেওয়া হয়নি। যাই হোক, 5 ঘন্টার পরীক্ষা, কম বেশি তো আমরা সব গার্ডিয়ানরা এ বিষয়ে জেনে গিয়েছি। এই জন্যই কিন্তু ভাত নিয়ে যাচ্ছি। আর যেহেতু আমি সাথে যাচ্ছি, আমি বাবুকে খাইয়ে দিব। 2.5 ঘন্টা পরীক্ষার পরে আবার আধা ঘন্টার হচ্ছে টিফিন, তো ওই ফাঁকেই আমি তাকে ভাতটা খাইয়ে দিব। আর ইতিহাসে কিন্তু আমরা প্রথম গার্ডিয়ান যারা 5 ঘন্টার পরীক্ষা দেওয়ার জন্য বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছি। এই পৃথিবীতে যদি বেঁচে থাকি জানি না আরও নতুন করে কত কিছু দেখব। তবে একটা বিষয় কিন্তু খুবই চিন্তিত বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে। জানি না এই নতুন কারিকুলামে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কেমনটা হবে, কি হবে আদৌ, বাচ্চারা কতদূর যেতে পারবে, সেই সব বিষয় নিয়ে কিন্তু আমরা গার্ডিয়ানরা অনেকটাই হতাশ। তো মা ছেলে কিন্তু স্কুলে চলে এসেছি। বেলকনিতে দাঁড়িয়ে কিছুটা ক্যাপচার করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। মানে আল্লাহ পাক কিন্তু আমার ডাকটা কিছুটা শুনেছিলেন, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। সেই ফাঁকেই কিন্তু মা ছেলে বেরিয়ে পড়েছিলাম। তারপর তো বাবুকে ক্লাসরুমে পাঠিয়ে দিয়ে এখন বাবুর ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে স্কুলের সামনের কিছুটা অংশ ক্যাপচার করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার আব্বাজানের পরীক্ষা তো শুরু হয়েছে, অনেকটা সময় হয়ে গেছে। আর আমি একটু পরিচিত হচ্ছিলাম সব ভাবিদের সাথে, কারণ এই স্কুলে তো আমি নতুন। যাই হোক, কম বেশি অনেককে চিনি না, একটু পরিচিত হওয়ার চেষ্টা করছিলাম। আর তার ফাঁকে কিছুটা ক্যাপচার করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো বাবু যখন পরীক্ষা দিয়ে বের হয়, প্রশ্নটা দেখার পরে আমি তো কি বলবো, আমার মাথাটা পুরো ঘুরে গেছে। মনে হলো প্রশ্নটা একদম আমার মাথার উপর দিয়ে চলে গেছে। প্রশ্নের নিচের অংশ পড়বো কি প্রশ্নের প্রথম লাইনটা পড়েই কিন্তু আমি হতবাক। এখানে লেখা ছিল যে শিক্ষক এবং সহপাঠীর সাথে তুমি আলাপ করতে পারবে, প্রশ্ন বুঝতে না পারলে প্রয়োজনে তুমি পাঠ্য বইয়ের সাহায্য নিতে পারবে। তো পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া এবং সহপাঠীর সাথে আলাপ করা, এই 2টা লাইন পড়ে আমার মাথাটা ঘুরে গিয়েছে। তো আমার আব্বাজানকে জিজ্ঞাসা করলাম, আব্বাজান আপনি পরীক্ষাটা কেমন দিয়েছেন? প্রশ্ন তোর আগামাথা আমি কিছুই বুঝতে পারলাম না। সে আমাকে বলল, আম্মাজান অত টেনশন করার দরকার নেই, আমি আলহামদুলিল্লাহ খুব ভালো পরীক্ষা দিয়েছি, আপনার অত টেনশন নেওয়ার দরকার নেই। কিন্তু এই যে প্রশ্নটা পড়ার পরে কি বলবো, আমার তো মনে হচ্ছে যে আমি আবার নতুন করে স্কুলে ভর্তি হই এই কারিকুলামের সব কিছু জানার জন্য। যাই হোক, জানি না কি আছে সামনে। তো অনেকটা সময় কিন্তু এর মধ্যে কেটে গেছে। আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আমার আব্বাজানকে নিয়ে। তো ওইভাবে আর ওইগুলা কোনো কিছু ক্যাপচার করিনি। এখনই যে সন্ধ্যার দিকে আমি একটু পাকা আমের বড়া পিঠা তৈরি করছি। তো তালের পিঠা যেভাবে তৈরি করতে হয় সব প্রসেস কিন্তু একই রকম, শুধু তালের বিপরীতে এখানে আমি পাকা আমটা নিয়েছি। তো এখন পিঠা ভেজে নিচ্ছি। আর একটু আপনাদেরকে বলছি এই মিশ্রণটা আমি কি দিয়ে তৈরি করেছি। চালের গুঁড়ি, নারকেল, পাকা আম, চিনি, লবণ এবং সামান্য পরিমাণে একটু ময়দা ব্যবহার করেছি পিঠাটা সফট রাখার জন্য, যাতে 2 দিন এই পিঠাটা আমি রেখে খেতে পারি এবং পিঠাটা সফট থাকে। আর এখন এই যে বড় আকৃতি করে আমি ডুবো তেলের ভিতরে ভেজে নিচ্ছি।
তো যাই হোক, আমার কাছে কিন্তু এই পিঠাটা খেতে ভীষণ মজা লাগে তালের পিঠার চাইতে। আর আমি তো রীতিমতন একজন জাতীয় আমখোর। আমের সময় আমের পায়েস, আমের বড়া পিঠা করব না, এটা কি করে হয়? তো এখন পিঠা ভাজতে ভাজতে আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনারা যারা খুব ভালোবেসে আমার এই ছোট্ট পরিবারে এসেছেন আর আমি এখনও আপনাদের কাছে যেতে পারিনি, প্লিজ আপনারা আমার কমিউনিটিতে একটা ছোট্ট মেসেজ দিবেন। কমিউনিটি থেকে না আপনাদের পরিবারে যাওয়াটা অনেকটাই সহজ, এই জন্য আপনাদেরকে এই কথাটা বললাম। তো পিঠা কিন্তু সব ভেজে নেওয়া হয়ে গেছে, এখন মা ছেলে আমের পিঠাটা খেয়ে নিব আর আপনাদের কাছ থেকেও বিদায় নিব। ওভারঅল আমার ভিডিওটি কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্টসে জানাবেন। কোনো কিছু ভুল করলে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।